দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব পক্ষের অভিনন্দনে সিক্ত। এটা গণতন্ত্র একটা ধাপে গিয়ে গেলাম আমরা, যে গণতন্ত্রের জন্য লড়েছি সবাই মিলে। জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, আমরা ওনাকে অভিনন্দন জানাই। ভোট দেননি 6 এমপি, কারো কোনো অভিযোগ নেই জানালেন সিইসি। দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রের অভিভাবক মির্জা ফখরুল। গার্ড অব অনার শেষে বঙ্গভবন ছাড়লেন হাফিজউদ্দিন আহমদ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী। রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর সরকারি দলের বিজ্ঞপ্তি। কলকাতায় আগুনের ঘটনায় গ্রেপ্তার 3, হোটেল লজে কড়াকড়ি চলছে। 7 বাংলাদেশের মরদেহ ফেরানোর প্রক্রিয়া। যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের। ঢাকায় কলেরা টিকা ক্যাম্পেইন উদ্বোধন। একসঙ্গে হামডেঙ্গুর প্রাদুর্ভাবে উদ্বিগ্ন নয় সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বনানীতে স্বামী তৌফিক নওয়াজের দাফনে অংশ নিলেন সাবেক মন্ত্রী দীপুমণি। প্যারোল শেষে ফিরলেন কারাগারে। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স, সঙ্গে আছি আমি নাফিসা হক। আপনারা এতক্ষণ দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্যদের সরাসরি ভোটে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন তিনি। নির্বাচনে পেয়েছেন 255 ভোট, আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি আহমদের ভোট 88টি। ভোট দেননি 6 জন এমপি। দুপুর 2টা থেকে ভোট নেওয়া হয় বিকেল 5টা পর্যন্ত। কাল সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। মাঝে 3.5 দশকের বিরতি শেষে দেশ পেল একজন নির্বাচিত রাষ্ট্রপতি। বর্তমান সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই। ফলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ছিল নিশ্চিত। তারপরও একাধিক প্রার্থী থাকায় 35 বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট নেওয়া হয় টানা 3 ঘন্টা। প্রথমেই ভোট দেন বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় নিয়ম অনুযায়ী তিনি নিজেও ভোট দেন। অন্যদিকে জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য নন, তাই তিনি ভোট দেওয়ার সুযোগ পাননি। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গোপন নয়। ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ভোট দিয়েছেন সংসদ সদস্যরা। ভোট গণনা শেষে সংসদ কক্ষেই ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্তা সিএসি এএমএম নাসির উদ্দিন। 343 বৈধ ভোটারের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান 255 ভোট। জামায়াত মনোনীত প্রার্থী অলি আহমেদ পান 88 ভোট। ভোট দেননি 6 জন সংসদ সদস্য। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, প্রধান নির্বাচন কমিশনার সহ সংসদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। পরে সংসদের মিডিয়া সেন্টারে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্রিফ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আমরা এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে আমরা যেন সবসময় একটা স্মুথ ট্রানজিশন করতে পারি, এবং সেই ধারণাটা, বিশ্বাসটা যেন আমাদের মধ্যে তৈরি হয়। দ্বিতীয় দিকটা তৈরি হয়েছে আমরা ইনক্লুসিভ, আমরা সবাইকে নিয়েই পথ চলতে চাই। 1991 সালে বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর সে বছর রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট হয়েছিল। পরবর্তী 7 জন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম থাকলেও 1 মাসেরও কম সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি পেল বাংলাদেশ। দীর্ঘ 35 বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুল ইসলাম, নিউজ 24, সংসদ ভবন, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ, এমনটাই বলছেন সরকারি দলের নেতারা। তবে বিরোধীরা বলছে জুলাই সনদ বাস্তবায়ন না করেই তড়িঘড়ি করে নির্বাচনের আয়োজন করা হয়েছে। এদিকে কোনো অভিযোগ ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। যথাযথভাবে নির্বাচিত হয়েছে। 23তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান শেষে একে একে বের হতে থাকেন সংসদ সদস্যরা। ভোট গ্রহণকে কেন্দ্র করে সংসদে ছিল শান্তিপূর্ণ পরিবেশ। উনি রাষ্ট্রপতি পাওয়ার যোগ্যতা ছিল বলেই দল মনোনয়ন দিয়েছে এবং আমরা তাকে ভোট দিই। নির্বাচিত হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে বিরোধী দল বলছে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় ভিন্ন মত পোষণকারীরা মত প্রকাশের সুযোগ পাননি। আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবে। কারো কোনো অভিযোগ আসেনি জানিয়ে ভোটের পরিবেশকে সুন্দর বলেছে নির্বাচন কমিশন। কারো কোনো কর্নার থেকে কোনো রকমের কোনো অভিযোগ আসে নাই। আমরা অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে একটা নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি। আর ক্ষমতাসীন দল বলছে গণতন্ত্রের পথে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে গেল। প্রত্যাশা দুঃসময়ে দলের ঐক্য ধরে রাখার মতো দেশকে এগিয়ে নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। দিন শেষে সাংবিধানিক প্রক্রিয়াকে স্বীকৃতি দিয়ে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন। এটাই হচ্ছে গণতন্ত্রের জয়যাত্রা। জুলাই যোদ্ধাদের যে আত্মত্যাগ, তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা লাভ করবে আজকের এই নির্বাচনী সংস্কৃতির মধ্য দিয়ে। গণতান্ত্রিক একটা রাষ্ট্রের যে কর্মকাণ্ড, একটা সংসদের কর্মকাণ্ড, সেটা প্রতিফলিত হয়েছে। অভিযোগ আর প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হলো 23তম রাষ্ট্রপতি নির্বাচন, আর এর মধ্য দিয়েই রচিত হলো গণতন্ত্রের আরেক নতুন অধ্যায়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। রাজনীতির কাঁটা বিছানো দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে আসীন উত্তাল ছাত্র জীবন আর শিক্ষকতার শান্ত প্রাঙ্গণ থেকে রাজপথের লড়াই সব এখন স্বর্ণালী অতীত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন ঠিকানা বঙ্গভবন। আজ তিনি দেশের 23তম নির্বাচিত রাষ্ট্রপতি। তার সুদীর্ঘ এই যাত্রা যেন এক অনন্য রাজনৈতিক উপাখ্যান। আল মোহাইমিনুল খানের প্রতিবেদনে বিস্তারিত। উত্তাল 69-এর গণ অভ্যুত্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে স্লোগানের ঝড়ে নিমজ্জিত এক তরুণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র ইউনিয়নের নেতা থেকে কারাবরণ, লেখা হতে থাকে এক দীর্ঘ সংগ্রামের পাণ্ডুলিপি। 71-এ তখন স্বাধীন দেশ। রাজনীতির কোলাহল ছেড়ে মির্জা ফখরুল বেছে নিলেন শিক্ষকতার স্নিগ্ধ জীবন। বিসিএস শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজের প্রভাষক হিসাবে শুরু নতুন অধ্যায়। কিন্তু রক্তে তার দেশ আর মানুষের ভাবনা, তাই তাকে আটকে রাখতে পারেনি শ্রেণীকক্ষের 4 দেয়াল। 1988 সালে নির্দলীয় প্রার্থী হিসাবে নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান। ফের শুরু তার নতুন অভিযাত্রা। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে এলো রাজনীতির নতুন বাঁক। ভিড়লেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। 91-এ নামলেন সংসদীয় ব্যালটের লড়াইয়ে। পরের বছরই হলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও কৃষক দলের সহসভাপতি। 2001 সালের নির্বাচনে ভালোবাসার স্বীকৃতি নিয়ে পা রাখেন সংসদে। কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে হয়ে ওঠেন দক্ষ প্রশাসক। 2009 সালে বিএনপির 5ম জাতীয় সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। 2011 সালে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে কাঁধে আসে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব। 2016 সালে দলের 6ষ্ঠ জাতীয় সম্মেলনে নির্বাচিত হন পূর্ণাঙ্গ মহাসচিব। দলের বড় দুঃসময় তখন। শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে মির্জা ফখরুল হয়ে ওঠেন সরকার বিরোধী মঞ্চের সবচেয়ে জোরালো কণ্ঠস্বর। এটা আমার অফিস, বিএনপির কেন্দ্রীয় অফিস। আপনাদের কাছে এটা অফিস, বাট আমার কাছে এই মুহূর্তে এটা হচ্ছে ক্রাইম সিন।
চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে বদলে গেল দেশ। 2026 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ল বিএনপি। মির্জা ফখরুল পেলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব। রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষে ৩৫ বছর পর দেশের রাষ্ট্রপতি নির্বাচনের মাঠে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমীকরণ আঁকাই ছিল, ব্যালটের আনুষ্ঠানিকতা পেরিয়ে জয় পেলেন তিনি। নির্বাচিত হলেন দেশের 23তম রাষ্ট্রপতি। বিএনপি মহাসচিব আর মন্ত্রীর পদ ছেড়ে এখন গন্তব্য বঙ্গভবন। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। বঙ্গভবন ছেড়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। দুপুরে তাকে দেয়া হয় গার্ড অফ অনার। ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে বিদায়ী শুভেচ্ছাও বিনিময় করেন তিনি। একদিকে বিদায়ের সুর আর অন্যদিকে নতুন রাষ্ট্রপ্রধানকে বরণ করে নেয়ার জোর প্রস্তুতি। কাল বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ রাষ্ট্রীয় প্রটোকলে বঙ্গভবন ত্যাগ করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। বঙ্গভবনে তাকে জানানো হয় সশস্ত্র বাহিনীর ঐতিহ্যবাহী বিদায়ী সংবর্ধনা। প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের সুসজ্জিত দল তাকে প্রদান করে বিশেষ গার্ড অফ অনার। সালাম গ্রহণ শেষে বঙ্গভবনের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে শেষ মুহূর্তের বিদায় শুভেচ্ছা বিনিময় করেন তিনি। একদিকে বিদায়ের সুর, অন্যদিকে নতুন রাষ্ট্রপ্রধানকে বরণ করে নেয়ার উৎসব মুখর আমেজ। 21 আগস্ট সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলেই অনুষ্ঠিত হবে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। দেশের 23তম রাষ্ট্রপতির স্থায়ী ঠিকানা হতে যাচ্ছে এই রাজকীয় ভবন, তাই নতুন সাজে প্রস্তুত করা হচ্ছে বঙ্গভবন। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। বিকেলে দলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সম্প্রতি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন রিজভী। বর্তমানে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। গত 13 অগস্ট নির্বাচন কমিশনের মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের প্রাণহানির পর নড়ে চড়ে বসেছে শহর কর্তৃপক্ষ। গ্রেপ্তার করা হয়েছে অন্তত 3 জনকে। মির্জা গালিব স্ট্রিট ও আশেপাশের হোটেল লজগুলোতে শুরু হয়েছে কড়াকড়ি। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে দমকল, ট্রেড ও পুলিশ এই 3 ধরনের লাইসেন্স নবায়নের তাগিদও দিয়েছে প্রশাসন। কলকাতায় শিখাই নিয়ে অগ্নিকাণ্ড, ঝরেছে 9টি প্রাণ। আর সেই আগুনে এবার প্রশ্নের মুখে শহরের হোটেলগুলোর নিরাপত্তা। মির্জা গালিব স্ট্রিটের শিখাইনের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ সরকার। বৈধ অনুমতিপত্র ও অগ্নি নিরাপত্তার ছাড়পত্র যাচাইয়ে দল গঠনের পরিকল্পনা চলছে। তদন্তেও এসেছে নতুন মোড়। হোটেল শিখাইনের ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আরও 2 কর্মীকে। তবে আগুনের সূত্রপাত এসি মেশিন বিস্ফোরণে নাকি শর্ট সার্কিট থেকে তা এখনও নিশ্চিত নয়। অগ্নি নিরাপত্তায় কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। এখানেই শেষ নয়, মির্জা গালিব স্ট্রিট ও আশপাশের হোটেল লজে শুরু হয়েছে কড়াকড়ি। কয়েকটি লজ ও গেস্ট হাউসে নতুন অতিথি রাখায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ভবিষ্যতে অগ্নি নিরাপত্তার ঘাটতি ঠেকানোর উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। বৈঠকে পুরনো হোটেলগুলোকে দমকল, ট্রেড ও পুলিশ এই 3 ধরনের লাইসেন্স নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের নির্দেশ দিয়েছে পুলিশ। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন না করলে তদন্ত গিয়ে সংশ্লিষ্ট হোটেলকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ময়নাতদন্ত শেষে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। কলকাতার বাংলাদেশ উপদূতাবাস জানায় প্রক্রিয়াটি দ্রুত বাস্তবায়নে কাজ করছেন তারা। এরই মধ্যে কুষ্টিয়া থেকে নিহত দেবাশিস দত্তের পরিবার এবং সাতক্ষীরা থেকে মোহাম্মদ আলিমুজ্জামান ও শিকদার পরিবারের সদস্যরা কলকাতায় পৌঁছেছেন। আইনি প্রক্রিয়া শেষে 22 আগস্ট মৃতদেহগুলো ঘোজাডাঙ্গা ও ভুমরা সীমান্ত এবং গেদে দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনার বিষয়ে আলোচনা চলছে।
কলকাতায় অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, এই ঘটনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেছেন। দুঃখের কথা, আর যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের। দায়িত্ব পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিক্রিয়া জানিয়েছেন, সুচারুরূপে এই দায়িত্ব পালন করতে চান তিনি। রাতে গুলশানের দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানান। এই পদ দেওয়া হয়েছে, আমি যদিও এটার যোগ্য নই, এর জন্য আমার আনন্দ হয়, আবার ভয়ও হয় যে আমি এটা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবো কি, এই বোধটাও সবসময় কাজ করছে। আমাদের চেয়ারম্যান যে দায়িত্বগুলো দিবেন, যে কাজগুলো করতে পারবেন, সেটা যাতে সুচারুভাবে করতে পারি, সেটাই হচ্ছে আমার মধ্যে এখন সবচাইতে বড় ভয় বলতে পারেন, এটা একটা অনুভূতি বলতে পারেন যে আমি ওইটা ঠিকমতো পালন করার চেষ্টা করব। কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 7 বাংলাদেশির বাড়িতে এখন শোকের মাতম। প্রিয়জনদের হারিয়ে দিশেহারা স্বজনরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কথা ছিল চিকিৎসা শেষে ফিরবেন দেশে, মায়ের জন্য আনবেন বাহারি জিনিস। তার হলো না। কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত এখন ফিরবেন কফিনবন্দি হয়ে। ওর একটা কিছু হলে ছোট মা এইটা হয়েছে, ছোট মা ওইটা হয়েছে, আর কেউ ডাকবে না, আর কেউ ডাকবে না, ছোট মা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুন লাগে। সেই আগুন দেবাশিস দত্তের সাথে কেড়ে নেয় তার স্ত্রী, 3 বছরের সন্তান আর শ্বশুরের জীবনও। জেলায় যে সাংবাদিক যারা আছি তাদের জন্য একজন ভালো সংবাদকর্মীকে আমরা হারালাম। সহকর্মী দেবাশিস দত্তের এই অকাল মৃত্যুতে আমরা সকলে যেহেতু গভীরভাবে শোকাহত। সাতক্ষীরার কালীগঞ্জে সাজুর বাড়িতেও এখন শোকের মাতম। চিকিৎসা শেষে তার বাড়ি ফেরার কথা ছিল বুধবার। হোটেলে আগুন লাগলে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। প্রিয়জনের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। তাদের নিরাপত্তাটা কোথায়, তাদের ব্যবস্থাপনাটা কোথায়? এই জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাই, প্রকৃত ঘটনাটা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হয়। দীর্ঘদিন ধরে কলকাতায় বসবাস করছিলেন একই উপজেলার রেবতী রানী সরকার। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারান তিনিও। উনি হলো এখান থেকে 3 মাস আগে একবার ডাক্তার দেখাতে গেলে দুটো ছেলেপিলের সাথে নিয়ে গেল। এখানে ছেলেপিলে দুটো ঠাম্মা ঠাকুরদার কাছে রেখে আইছে, ওখানে ঠাম্মা ঠাকুরদার বসত বাড়ি আছে। নিহত বাংলাদেশিদের মধ্যে আরেকজন সাভারের বেগুনবাড়ি এলাকার ব্যবসায়ী আহমেদ বাবু। তার মৃত্যুতেও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশে একসঙ্গে হাম ও ডেঙ্গুর মতো কয়েকটি রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও উদ্বিগ্ন নয় সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এদিকে পানিবাহিত রোগ থেকে সুরক্ষায় টিকার উপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সকালে ঢাকার 2 সিটিতে ওরাল কলেরা টিকা ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এক ফোঁটা প্রতিষেধক, আর তাতেই সুনিশ্চিত হবে জীবনঘাতী কলেরা ও ডায়রিয়া থেকে সুরক্ষা। সংক্রামক এ ব্যাধি রোধে শুরু হচ্ছে মুখে খাওয়ানোর বিশেষ কলেরা ভ্যাকসিন কর্মসূচি। ছোঁয়াচে ও পানিবাহিত রোগ প্রতিরোধে সারা দেশের প্রায় 51,75,000 মানুষকে এই ভ্যাকসিনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গর্ভবতী নারী ছাড়া 1 বছরের বেশি বয়সী সব নাগরিক পাচ্ছেন এই ভ্যাকসিন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে আগেভাগেই তা প্রতিরোধ করা সরকারের লক্ষ্য। অসুখ হওয়ার পরে চিকিৎসার চেয়ে আমরা গুরুত্বপূর্ণ মনে করছি রোগ প্রতিরোধের ব্যবস্থা করা, যেন কম মানুষ অসুস্থ হয়। এবং সেই কাজটি করতে গেলে, অর্থাৎ রোগ প্রতিরোধ বা প্রিভেনশনের জন্য মাঠ পর্যায়ে আমাদের কাজ করতে হবে তৃণমূল পর্যায়ে। এদিকে 2 থেকে 3 মাসের মধ্যে হাম ও ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মিজেলস মোকাবেলা করতে হয়, আমাদের ডেঙ্গু মোকাবেলা করতে হয়, টিউবারকুলোসিস মোকাবেলা করতে হয়, নতুনভাবে ম্যালেরিয়া দেখা দিচ্ছে, HIV এইডস দেখা দিচ্ছে। বিভিন্নভাবে আমরা
আক্রান্ত হচ্ছে, তবে আমরা ওয়ারিড নাই। শনিবার থেকে মাসব্যাপী চলবে ওরাল কলেরা টিকার প্রথম ডোজের বিশেষ কার্যক্রম। 26 সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ডোজ প্রদান। ফিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। প্যারোলে মুক্ত হয়ে স্বামীর দাফন শেষে আবারও কারাগারে ফিরে গেলেন সাবেক মন্ত্রী দীপুমণি। সন্ধ্যা 6টায় তাকে মুন্সিগঞ্জের কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। দুপুরে দীপুমণির স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নওয়াজকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়। এর আগে গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। স্বামীর মৃত্যুতে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্ত হন দীপুমণি। পুরা যাত্রাটাতেই উনি থাকবেন এই মর্মে আমরা অনুমোদন নিয়ে আসছি। 12 ঘন্টার উপর ডিপেন্ড করবে। গোরস্থান থেকে আমরা ওখানেই চলে যাবে, কারাগারে চলে যাবে। পাকিস্তানের পর এবার অস্ট্রেলিয়া। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর ম্যাকাইয়ে বাংলাদেশের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। 139 বছর ধরে ঘরের মাঠে অজিদের যে লজ্জা আর ফেরেনি বাংলাদেশের হাতেই কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে? অজিদের মাঠে তাদেরই ধবল ধুলাই করে নতুন ইতিহাস লেখার অপেক্ষায় এখন গোটা বাংলাদেশ। 2 বছর আগে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ টেস্ট জিতবে এমন ভাবনা ছিল রীতিমতো অন্যায়, অথচ সেই অসম্ভবকেই সম্ভব করে ইতিহাস লিখেছিল টাইগাররা। শুধু জয় নয়, পাকিস্তানকে তাদের ঘরের মাঠে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। ঠিক 2 বছর পর আবারও আগস্ট, তবে এবার প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া। 23 বছর পর ক্যাঙ্গারুদের ডেরায় টেস্ট খেলতে নেমে ডারউইনে ঐতিহাসিক জয়ে সিরিজে 1-0 এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল। আর এই জয় যেন পাকিস্তানের সেই সাফল্যকেও ছাড়িয়ে গেছে। কারণটা স্পষ্ট, প্রতিপক্ষ বিশ্ব টেস্টের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া। ডারউইনের জয়ের পর এখন ম্যাকাওয়েতে বাংলাদেশ। 22 আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেখানে যদি আসে জয়, তাহলে শুধু সিরিজ জয় নয়, ফিরে আসবে 139 বছরের পুরনো এক ইতিহাস। 1887 সালে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজে ধবল দোলাই হয়েছিল মাইটি অস্ট্রেলিয়া। সেবার 2 ম্যাচের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড জিতেছিল 2-0 ব্যবধানে। এরপর ঘরের মাঠে 110টি টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া, কিন্তু আর কখনোই হোয়াইট ওয়াশের লজ্জায় পড়েনি অজিরা। বাংলাদেশ তাই দাঁড়িয়ে ইতিহাসের দরজায়। ম্যাকাওতে জয় মানেই অস্ট্রেলিয়ার মাটিতে নতুন এক অধ্যায়ের জন্ম। তবে জয় না এলেও গৌরব কমছে না, সিরিজ হারছে না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ না হেরে ফেরাটাও তো বাংলাদেশের ক্রিকেটের জন্য বিশাল অর্জন। এখন অপেক্ষা, ইতিহাস কি আবার নতুন করে লিখবে নাজমুল হোসেন শান্তর দল? আবরার আল দাইয়ান, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। পুরো আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।